হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলে আজকে আমরা একটা দক্ষিণ কোরিয়ান টিভি সিরিজ সম্পর্কে জানতে চলেছি, যেটার নাম হচ্ছে লাইট শপ। যদিও এটা অনেক আগে রিলিজ পেয়েছে, হয়তো তোমরা অনেকেই দেখেছো, কিন্তু আমার মতো যারা এটা এখনো দেখেনি তাদের জন্য এই সিরিজটা আমি এক্সপ্লেন করছি। আর মোটামুটি ইন্ট্রো দেখে বুঝতে পেরেছো এটা কিন্তু অনেক পপুলার একটা দক্ষিণ কোরিয়ান সিরিজ। অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়াতে ওই ইন্ট্রোর সিনটুক দেখেছিলে। তো চলো আমরা দেখে আসি যে অ্যাকচুয়াল সিরিজটা কেমন ছিল। তো 8 পর্বের যে পুরো সিরিজটা, এটাকে আমরা একটা ভিডিওতে দেখবো, যার জন্য ভিডিওটা একটু বড় হবে, তোমাকে একটু ধৈর্য নিয়ে দেখতে হবে। তবে আমার মনে হয় না তুমি নিরাশ হবে, কারণ এটার আইএমডিবি রেট হচ্ছে 10-এ 7.8 এবং কাহিনী কনসেপ্ট খুবই ইউনিক। মানে বুঝতেই পারছো দক্ষিণ কোরিয়ান মুভি দক্ষিণ কোরিয়ান সিরিজ। তো যাই হোক, ছোট্ট একটা ব্রেক নিয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো ব্রেক শেষে আমরা আবার মূল ভিডিওতে আসলাম। তো আগে আমি একটা কথা বলে রাখছি, এই সিনেমাতে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার রয়েছে। তো ক্যারেক্টার চিনতে গিয়ে অত পাগল হওয়ার দরকার নেই, কিছুক্ষণ সময় গেলে তুমি এমনিতেই ক্যারেক্টারে ঢুকে যাবে। নাম যাই বলি আমি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে তো তাকে দেখানো হবে। তো এডিটরকে বলবো একটু ভালো মতো এডিট করার জন্য, যখন যেটা বলবো তখন সেটা দেখানোর জন্য। এবং এডিটররা যদি কোনো ভুল করে সেটা তোমরা কমেন্টে জানাবে, পরে আবার এডিটরকে আমি ধরতে পারবো। তো যাই হোক, তো গল্পটা শুরু হয় কিম নামের একজন লোককে দেখিয়ে। যথারীতি প্রতিদিনের মতো আজকেও সে বাস থেকে নামে, আর তখনই লক্ষ্য করে লি নামের একজন মেয়ে বাস স্ট্যান্ডে লাগেজ নিয়ে বসে রয়েছে। তো প্রথম কয়েকদিন কিম এভাবে মেয়েটিকে উপেক্ষা করে চলেছে, কিন্তু প্রতিদিন এসে খালি ওকে দেখতে পায়। তো একদিন বেচারা বিরক্ত হয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি প্রতিদিনের মতো একই জায়গায় এখানে কেন বসে থাকো শুধু শুধু? তুমি এখানে কি করছো? মেয়েটা তখন বলে, আমি বাসের জন্য অপেক্ষা করছি। বাট এখানে কিম এটার উত্তরে বলে, আমি এইমাত্র যে বাস থেকে নামলাম এটাই হচ্ছে এখানকার শেষ বাস, আর শুধুমাত্র আবার সকাল 6টায় আর একটা বাস আসবে। তো ওই মেয়েটা তখন কিমকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে চেনো? কিন্তু কিম বলে, না, আমি তো তোমাকে চিনি না। তো এই কারণে কিম আর কোনো কথা না বাড়িয়ে মাথা নিচু করে চলে যায়। কিন্তু পরের বার সে যখন আবারও এখানে আসে, গত রাতের মতো একই অবস্থা। কিম বাস থেকে নেমে যায় আর মেয়েটা ওই বাস স্ট্যান্ডে একা বসে রয়েছে। কিন্তু একটা জিনিস আজকে বদলে যায়, সেটা হচ্ছে আজকে বৃষ্টি হচ্ছিল। তো এই জন্য কিমের একটু ময়া হয় মেয়েটার জন্য, এবং সে মেয়েটিকে এখানে থাকতে নিষেধ করে এবং বলে, এই জায়গাটা থাকা তোমার জন্য নিরাপদ নয়, তুমি চাইলে আমার বাড়িতে থাকতে পারো, আমার বাড়িতে রাত কাটাতে পারো। তো মেয়ে এতটুকু কথা বলাতে রাজি হয়ে যায় এবং কিম তাকে বাড়িতে নিয়ে আসে। আর তারপরে দৃশ্যের চেঞ্জ হয়, আমরা একটা নার্সকে দেখতে পাই যে রাতে আইসিইউতে ডিউটিতে ছিল। আর তখন সে রাতে একটা অদ্ভুত লোক আইসিইউতে ঢোকার চেষ্টা করে। তো সে যখন ঢুকতে চায় তখন নার্স তাকে আটকায়। তো ওই লোকটা তখন জানায়, আমি আসলে মর্গে যাওয়ার চেষ্টা করছিলাম। মানে সে বলতে চাইছিল সে আসলে ওই জায়গাটিতে যেতে চায় যেখানে মৃত্যুর পরে হসপিটালের লোকেরা মৃতদেহকে রেখে দেয়, মানে ফ্রিজে রেখে দেয়। তো নার্স তখন লোকটির কথার উত্তর দেওয়ার আগেই একজন রোগীর অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর পরিস্থিতি সামলে সে যখন ফিরে আসে, সে দেখতে পায় ওই মর্গে যেতে চাওয়া লোকটি আর নেই, এখান থেকে চলে গিয়েছে। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই একটা লাইট শপ, আর এই মালিকের নাম হচ্ছে জং। এবং এখানে অনেক বিভ্রান্ত মানুষ লাইট নিতে আসে। তো বিভ্রান্ত মানুষ বলতে কি বুঝেছে পরে বুঝতে পারবে। তো জং তাকে একটা লাইট দেয়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো জং লোকটির সম্পর্কে কিছু জিজ্ঞাসা না করেই তার সম্পর্কে সকল তথ্য দাঁড়িতে লিখে ফেলে। আর তারপর এই একই দোকানে সেই হসপিটালের লোকটা আসে। তো জং তাকে জিজ্ঞাসা করে, আমি আপনাকে কিভাবে সহায়তা করতে পারি? কিন্তু ওই লোকটা কিছু না বলে বিভ্রান্ত হয়ে সেখান থেকে চলে যায়। আর তারপর দৃশ্যটি পাল্টে যায় এবং আমরা একটা স্কুলের দৃশ্য দেখতে পাই। এবং অবাক করার ব্যাপার হচ্ছে রাতে স্কুল হচ্ছে। তো যাই হোক, সেখানে মাঠের একটা জায়গায় থেকে একটা মেয়ে ক্লাসের দিকে দেখছিল এবং দেখা যায় সেখানে হাইজু নামের একটা মেয়ে বসে রয়েছে। তো হাইজু তাকে লক্ষ্য করে এবং ওপর থেকে হাই বলে। তবে এখানে আমরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করি, হাইজুকে অন্য কোনো মেয়ে দেখতেই পাচ্ছিল না এবং তাকে এমন ভাবে উপেক্ষা করছিল যেন তাকে দেখায় যায় না, তার কোনো অস্তিত্বই নেই। আর তার
তারপর আবারও আলোর দোকানের একটা দৃশ্য দেখানো হয় আর একজন লোক তখন জং এর কাছে আসে আর লোকটির পৌঁছানোর সাথে সাথেই জং এর চশমার কাজগুলো যেন বরফে পরিণত হতে শুরু করে। তো লোকটি তখন জংকে জিজ্ঞাসা করে, তুমি কি একটা কুকুর দেখেছো? আসলে ওই কুকুরটা আমাকে খুব বিরক্ত করছে এবং আমার ঘরের সামনে এসে ঘেউ ঘেউ করছে। তো জং তখন বলে, না আমি তো কোনো কুকুর দেখিনি। আর এই কথা বলতে বলতে সে তার বরফ ঠান্ডা জমা চশমাটা খুলে মুছতে থাকে আর সে যখনই তার চশমাটা খুলে ফেলে ওই লোকটাও সেখান থেকে চলে যায়। আর এরপর আমাদের হাইজুর স্কুলটি দেখানো হয়। তো হাইজুর বন্ধুরা আত্মা নিয়ে কথা বলছিল এবং বলে যে সব মেয়েই আত্মা দেখেছে। তো হাইজুও মেয়েদের এই কথা বলার চেষ্টা করছিল যে আমি আত্মা দেখেছি, কিন্তু অদ্ভুতভাবে কেউ ওর কথা শোনেই না, কোনো প্রশ্নের উত্তরও দেয় না, এমনকি ও যখন ডাকে ওর দিকে কেউ তাকাচ্ছিলও না। আর এরপর দৃশ্যের চেঞ্জ হলে আমরা দেখতে পাই একটা মহিলা আলোর দোকানে প্রবেশ করে আর তার নাম হচ্ছে হিউন এবং সে চুপচাপ পুরো দোকানটা ভালো করে দেখতে থাকে। আর তারপর সে যখনই একটা আলো স্পর্শ করে তখন জং অদ্ভুতভাবে তাকে সেটি ধরতে নিষেধ করে এবং বলে তোমার এটা করা উচিত নয়। মানে জং এর কথাটা এমন ছিল যে ওই আলো স্পর্শ করে মহিলাটি কাউকে হত্যা করার চেষ্টা করছিল, মানে ওই আলো ধরলে হয়তো কেউ মারা যাবে রিয়েল লাইফে, তবে এগুলো সকল প্রশ্নের উত্তর তুমি পরে পেয়ে যাবে। তো যাই হোক, এরপর হিউন চলে যাওয়ার পরে আমরা রাস্তায় হাইজুকে দেখতে পাই যেখানে অবিরাম বৃষ্টি হচ্ছিল আর হাইজু স্কুল থেকে বাড়ি ফিরছিল। তো পথে হাঁটতে হাঁটতে সে ভয় পেয়ে যায় এবং জং এর দোকানে চলে আসে। তো এখানে আমরা জানতে পারি যে জং হাইজুকে এবং হাইজু জংকে ভালো মতোই চিনে, মানে বেশ কয়েকবার এসেছিল। তো জং ওকে দেখে অনেক খুশি হয় এবং জং ওকে একটা ক্যান্ডি দেয় আর তারপর তারা দুজনে গল্প করতে শুরু করে। তো হাইজু তারপর বলে যে সে খুব ভয় পাচ্ছিল কারণ সে শুনেছে আশেপাশে অনেক আত্মা রয়েছে। তো জং তখন উত্তর দেয়, এতে তোমার ভয় পাওয়ার কিছু নেই। তো এরপর জং তাকে একটা অদ্ভুত প্রশ্ন করে, আচ্ছা তুমি কি তোমার মায়ের সাথে থাকো? হাইজু তখন হ্যাঁ উত্তর দেয় আর তারপর সে একটা আশ্চর্যের বিষয় প্রকাশ করে। সে বলে তুমি ঈশ্বরের কাছ থেকে একটা উপহার পেয়েছো আর তা হচ্ছে তুমি আত্মা বা ভূত এগুলো দেখতে পাও। তো এই কথা শুনে হাইজু এক্সাইটেড হয়ে যায় এবং জিজ্ঞাসা করতে লাগে, আচ্ছা তাহলে আমি যদি কোনো আত্মা দেখি আমি কিভাবে চিনতে পারবো একটা আত্মা? তো জং তখন বলে তোমাকে খুব সাবধানে তাকে দেখতে হবে এবং ওই লোকদের মধ্যে তুমি অবশ্যই কোনো একটা না কোনো কিছু অস্বাভাবিক দেখতে পাবে। তো হাইজু তখন চিন্তায় ডুবে যায় আর সেখানে আমরা নিচের যে আয়নায় জং এর প্রতিফলন দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই জংকে তো 200-300 বছরের বুড়ো দেখাচ্ছিল, তার মানে জং নিজে একটা ভূত বা আত্মা। তো এরপর দৃশ্যটা কাট হয়ে যায় এবং আমরা আবারও কিমকে দেখতে পাই। তো কিম তার বাড়িতে যাওয়ার পরে লক্ষ্য করে যে লি নামের মেয়ে যাকে সে বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসেছে তার নখগুলো হাতের উল্টো পাশে লাগানো। তো এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে যেটা হয়তো ভূত প্রেত হবে, কিন্তু সেই মুহূর্তেই করে কি লি নামের সেই মেয়েটি কিমের উপর আক্রমণ করে। তবে লির সাথে কি হয়েছে সেটা আমাদের দেখানো হয়নি, তবে লি করে কি সুটকেস নিয়ে ঘর থেকে বেরিয়ে আসছিল এবং তার সুটকেস থেকে রক্ত ঝরতে পড়তে শুরু করে। আর এটা দেখে আমরা বুঝতে পারি হয়তো কিমকে মেরে সুটকেসে ভরে দিয়েছে। আর ওই সময় হাইজো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং সে লিকে দেখে হাই বলে আর অবাক হয়ে লি করে কি ওর দিকে তাকায়। মানে লি এজন্য অবাক হয়েছিল যে হাইজো তাকে কিভাবে দেখতে পাচ্ছে, কারণ লি তো একজন ভূত। তো একই সময় আমরা রাস্তায় ইউজি নামের একটা ছেলেকে দেখতে পাই আর সে তখন স্কুল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিল। তো পথে সে খুব ভয় পাচ্ছিল আর তাই সে ভয় দূর করার জন্য গান গাইতে শুরু করে। আর ঘরের ভেতরে আমরা সিওন নামের একটা মেয়েকে দেখতে পাই। তো মেয়েটি তার গানে খুব বিরক্ত হচ্ছিল, মানে রাস্তায় ভয়ে হ্যাঁ করে গান গেয়ে যাচ্ছে, ও খুব বিরক্ত হচ্ছে এবং গানের কারণেও কাজও করতে পারছিল না, এমনকি ওর ওপর থেকে আলোগুলো নিভে গিয়েছিল এবং আলো নিভে যাওয়ার সাথে সাথে আমরা তার পেছনে ছায়ার মতো অন্য কাউকে দেখতে পাই। আর এটা সম্পর্কে কিন্তু সিওন সম্পূর্ণ অজ্ঞ ছিল, মানে যে ওর পেছনে কেউ রয়েছে। আর এরপর সে যখন লাইট পরীক্ষা করতে যায় তখনই সে জানতে পারে যে মেন সুইচটা বন্ধ না, কিন্তু তারপরেও আলো আসছে না, মানে কোনো সমস্যা নেই তারপরেও আলো আসছে না, কিন্তু ঘটনাটা শুধুমাত্র এই বাড়িতেই ঘটছিল। তো ভাবে হয়তো এই বাড়িটা অনেক পুরনো হয়ে গিয়েছে, এজন্য হয়তো এখানে কোনো কারিগরি সমস্যা হতে পারে। তো এই কারণে কারিগর রুমে ফেরত যায় এবং আবারও ল্যাপটপ খোলে এবং সে তার কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু ওইদিকে ইউজির ওই গান ওকে আবারও বিরক্ত করতে শুরু করে এবং সে জানলা দিয়ে ইউজিকে গান গাওয়া বন্ধ করতে বলে। আর সিওনের ডাক শুনে ইউজি নামের সেই ছেলেটা যখন তাকায় ওর বাড়ির দিকে তখন ও জানালায় সিওনের পেছনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে, মানে কোন একটা প্রেতাত্মা। তো এই কারণে সে ভয় পেয়ে তৎক্ষণাৎ পালিয়ে যায়। আর এরপর সিন চলে যায় হসপিটালের সেই নার্সের দিকে যে এই মুহূর্তে ওয়াশরুমে রয়েছে। তো নার্স ওয়াশরুমে গেলে দেখতে পায় ভেন্টিলেশন থেকে কেউ বেরিয়ে ঝুলন্ত অবস্থায় ওকে চিৎকার করতে শুরু করেছে এবং ওর দিকে তাকিয়ে রয়েছে। তো আমাদের মতো মানুষ হলে তো ভয়ে আরো টয়লেট ক্লিয়ার হয়ে যেত, কিন্তু নার্সে ভয় পেলেও সে চিৎকার করে না, বরং চোখ এবং কান বন্ধ করে রাখে এবং এটাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে, মানে যেন এটি তার সাথে আগেও ঘটেছে। তো যাই হোক, এর সাথে সাথেই সেই সত্যটা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর এর পরের রাতে আবারও হাইজুকে দেখানো হয় যে রাতে স্কুল থেকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিল এবং পথে সে হিউনকে দেখতে পায়। হিউন মানে সেই মহিলা যে এর আগে লাইট হাউসে গিয়েছিল আর কি, বা লাইট শপে। তো ওই সময় বৃষ্টি হচ্ছিল, তো হাইজু করে কি হিউনের সাথে তার ছাতা শেয়ার করে নেয় এবং উভয়ই কথা বলতে বলতে হেঁটে চলছিল। কিন্তু তারপর সে লক্ষ্য করে যে হিউইন হঠাৎ করেই লম্বা হতে শুরু করেছে এবং বড় হওয়ার সাথে সাথে তার কাঁধের উচ্চতা অনেক বেড়ে যায়। আর এই দৃশ্যটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল। তো হাইজু এটা দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারে যে হিউন তো কোনো মানুষ নয়, কারণ জং তো আগেই বলেছিল যে যদি কেউ আত্মা হয়ে থাকে তার ভেতরে অস্বাভাবিক কিছু থাকবে এবং জং এটাও বলেছিল যদি এরকম কেউ তোমার সামনে আসে তাহলে তার দিকে না
না থেকে বা কোনো কথা না শুনে তাকে উপেক্ষা করে সোজা চলে যাবে। তো ফার্স্টে হাইজু তো তাই করে, জংয়ের কথাগুলো মনে রেখে সোজা এগিয়ে যেতে শুরু করে। কিন্তু হাইজে চলে যাওয়ার সাথে সাথে সে যখন ঘুরে আবার তাকিয়ে দেখে, সে দেখতে পায় যে হিউন তখনও সেখানে রয়েছে এবং পেছনে আসছে, এবং সে হাঁটতেও পারছিল না, খোঁড়া ছিল, মানে এত বেশি লম্বা হয়ে গিয়েছে যে। আর ওইদিকে লাইট শপের ভেতর থেকে জং এটা বুঝতে পারে, আর এর জন্যই সে আলোর দোকান থেকে বা লাইট শপ থেকে বেরিয়ে আসে, আর তারপর হাইজুকে সেখান থেকে দ্রুত চলে যেতে বলে। আর তারপর হিউন যখন তার সামনে আসে তখন জং তার চশমা খুলে ফেলে, আর তখন হিউং নামের সেই ভূতটা জং এর চোখ দেখে ভয় পেয়ে পথ বদলে অন্যদিকে চলে যায়। আর এর পরের দিন আমরা দেখতে পাই ইউজিও যখন স্কুল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তখন পথে তার লির সাথে দেখা হয়। এবং এখানে আশ্চর্যের একটা জিনিস দেখো, সবসময় রাতই থাকে। তো আর আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে তোমাকে, আমি কিন্তু বলেছি পরের দিনের কাহিনী এটা, কিন্তু তখনও রাত এবং তখনও সুটকেস হাতে। তো ব্যাপারটা অনেকটা টাইম লুপের মতো আর কি, সেম জিনিস রিপিট হয়। তো যাই হোক, লির কাছে সে ওই সুটকেসটা লক্ষ্য করে যেটা থেকে রক্ত বের হচ্ছিল, কিন্তু ও রক্তটা যে বের হচ্ছে এটা খেয়াল করেনি। তো মনে করে লি একটা নিষ্পাপ মেয়ে, হয়তো কোনো বিপদে পড়েছে রাতে, তো সে করে কি ওর সাথে কথা বলতে শুরু করে এবং ছাতা ভাগাভাগি করতে শুরু করে। মানে সুন্দরী মেয়ে হলে যে সুবিধা সবাই ভালো মনে করে। তো যাই হোক, এরপর তারা দুজনে যখন সিওনের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল তখনই ইউজি লিকে বলে, এই বাড়ির পাশ দিয়ে আমি যখনই যাই তখনই আমি খুব ভয় পাই, কারণ এই ঘরের যে মালিক রয়েছে তার পেছনে আমি দাঁড়িয়ে থাকা কোনো একটা আত্মাকে দেখি। আর এবার আমরা দেখতে পাই সিওনও তার পেছনে কোনো কিছু ছায়া দেখতে পায় এবং সে বুঝতে পারে যে তার বাড়িতে তার সাথে আরো কোনো সত্তা রয়েছে। আর এইদিকে ইউজিও আবার লির হাতের দিকে লক্ষ্য করে এবং সে দেখে লির হাতের নখ উল্টো হয়ে রয়েছে। আর এটা দেখে সেও বুঝতে পারে যে ওর সাথে যে মেয়েটা রয়েছে, আই মিন লি, সে মানুষ নয়। তো সে ভয়ে মৃত্যুপায় হয়ে যায় এবং নিচে পড়ে যায়, ফলে তার পা বাঁকা হয়ে যায় এবং প্রচন্ড ভাবে কাঁপছিল। তো লি নামের ওই মেয়েটা তখন জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? ইউজি তো এই প্রশ্নের কোনো উত্তর দিতেই পারে না, উল্টো খোঁড়াতে খোঁড়াতে পালাতে শুরু করে। আর এরপর আমরা দেখতে পাই লি সেই লাইট শপে আসে, আর জং তখন লিকে দেখে জিজ্ঞাসা করে, তোমার কি প্রয়োজন, কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি? তো এরপর লিকরিকে একটা বাল্ব লক্ষ্য করে এবং তার দিকে তাকিয়ে থাকে এবং বলে, আমি জানি কি দরকার আমার, তবে এখন আমার লাগবে না। তো এরপর সে চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায় যখন, তখন একটা এখানে ডিটেকটিভ বা পুলিশ আসে। তো ওই ডিটেকটিভ মূলত কাউকে খুঁজতে এসেছিল। আর তারপর জংকে সেই লোকটার কথা জিজ্ঞাসা করে যে আপনি দেখেছেন কিনা। আর এরপর ওই ডিটেকটিভ যখন লির পাশ দিয়ে যায় তখনই সে লক্ষ্য করে লি যেখান দিয়ে যাচ্ছিল সেখানেই রক্ত পড়ছিল, তবে সে সুটকেসের দিকে তাকায়নি। সে উল্টো লিকে জিজ্ঞাসা করে, তুমি কি ব্যথা পেয়েছো, কোথাও কি আঘাত পেয়েছো? লি তখন মাথা নাড়ে এবং সেখান থেকে চলে যায়। আর বাইরে বৃষ্টি হচ্ছিল, আর এ কারণেই ওই পুলিশ মূলত বৃষ্টি থেকে বাঁচার জন্য লিকে তার রেনকোটটাও দিয়ে দিয়েছিল। মানে মেয়ে হলো কত সুবিধা। তো যাক, এরপর থেকে দৃশ্যপট বদলে যায় আর আমাদের আবারও একটা হসপিটালের দৃশ্য দেখানো হয়। আর হসপিটালের মর্গে একটা মৃত ব্যক্তির লাশ দেখে একটা নার্স তো ভীষণ ভয় পেয়ে যায় এবং সে ডক্টরকে বলে, লাশটা কি জীবিত রয়েছে? তো এই কথা শুনে ডক্টর অবাক হওয়ার চেয়ে বরং স্বাভাবিকভাবে নার্সকে বলে, তুমি লাশের কাছে ক্ষমা চাও। তো এরপর তারা দুজনে একসাথে ওই লাশের কাছে ক্ষমা চায়। আর তারপর যখন ওই নার্স সেখান থেকে চলে যায় তখন ডক্টর করে ওই মৃতদেহের যত্ন নেয় এবং প্রস্তুত করতে থাকে। এমনকি ডক্টর ওই মৃতদেহটার সাথে কথা বলতে থাকে। মানে ওই মৃতদেহটা খুব দ্বিধাগ্রস্ত ছিল, সে বুঝতে পারছিল না তার সাথে এটা কি হচ্ছে, তাকে কেন এরকম ফুল দিয়ে সাজানো হচ্ছে। তো ডক্টর তখন বলে, তুমি মারা গিয়েছো, তোমাকে আমরা বিদায় জানাচ্ছি। মানে মৃত মানুষও বিশ্বাস করতে চায় না সে মারা গিয়েছে। তো যাই হোক, ওই হসপিটালের নার্স কিন্তু তখনও বাড়িতে যায়নি। তো বাড়িতে যাওয়ার জন্য সে যখন লিফটে ওঠে তখন আমরা একটা বাস চালককে দেখতে পাই। তো ওই বাস ড্রাইভার নার্সের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে কাঁদতে শুরু করে এবং সে যখন কাঁদছিল তার চোখ দিয়ে পানি বেরোনোর বদলে তার সারা শরীর দিয়ে পানি বের হতে থাকে এবং সমস্ত পানিতে লিফট ভরে যায়। তো নার্স তো এটা দেখে খুব ভয় পেয়ে যায় এবং সে যখনই পানিতে ডুবে প্রায় মারা যাওয়ার উপক্রম তখনই লিফটের দরজা খুলে যায় এবং নার্স দেখতে পায় এখানে কোনো পানিও ছিল না, ওই লোকটাও ছিল না, তার মানে এটা তার ভ্রম ছিল। তো এরপর দৃশ্যটা কেটে পুনরায় আমাদের একই আলোর দোকানের একটা দৃশ্য দেখানো হয়, লাইট শপের, যেখানে আবারও একজন অপরাধীর খোঁজে সেই পুলিশ এসেছে। তো জং তখন ওই পুলিশকে ক্রিমিনাল সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগে যে দেখতে কেমন, এবং আমরা এখানে দেখতে পাই ওই পুলিশ যখন কথা বলছিল বারবার তার চোখ উল্টাপাল্টা হয়ে যাচ্ছিল, মানে অদ্ভুত দেখাচ্ছিল। তো যাই হোক, পরের দিন সকালে আবারও হসপিটালের দৃশ্য দেখানো হয় যেখানে নার্স প্রতিদিনের মতো তার কর্তব্যে আসে এবং যখন সে একটা রোগীকে লিফটের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছিল তখন রোগী তাকে বলে যে, আমি হসপিটালের মধ্যে কেন এমন সব লোককে দেখতে পাই যাদেরকে আর কেউ দেখতে পায় না। তো নার্স তখন বলে, সত্যি কথা বলতে আমারও এই পাওয়ারটা রয়েছে। আসলে এই পাওয়ারটা তাদের মধ্যে আসে যারা মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছে, মানে যারা দ্বিতীয় জন্ম পেয়েছে। এবং আমার সাথে এমন একটা দুর্ঘটনা ঘটেছিল এবং ওই দুর্ঘটনাতে আমি প্রায় মারাই যাচ্ছিলাম। তো এই মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর থেকে আমিও এই আত্মাগুলোকে দেখতে পাই। তো তুমিও যদি ওদেরকে দেখতে পাও জাস্ট ওদেরকে ইগনোর করো, ওরা তোমার কিছুই করতে পারবে না, জাস্ট ওদেরকে ইগনোর করো। তো যাই হোক, এরপর সে ওই রোগীকে আইসিইউ রুমে নিয়ে যায় এবং এখানে আইসিইউ রুমে আরো অনেক রোগী ছিল যারা সবাই কোমায় রয়েছে। তো এইখানে আমরা একটা বড় ধরনের শক খাই। অ্যাকচুয়ালি এতক্ষণ আমরা যতগুলো চরিত্রকে দেখেছি তারা সবাই মূলত এখানে কোমায় রয়েছে। তো এখানে আসে সিনেমার সবচেয়ে বড় টুইস্ট। তো আমরা এতক্ষণ যে মানুষদের মধ্যে দেখেছি তাদের মধ্যে কেউ একবারে মারা গিয়েছে, কেউ সম্পূর্ণ বেঁচে নেই, মানে তারা কোমায় রয়েছে এবং তাদের আত্মা নির্দিষ্ট একটা জায়গায় এর সাথে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, কারণ তারা মৃতও না জীবিতও না। আর এই কারণে তাদের আত্মা বিশ্বে ছড়িয়ে
শুয়ে রয়েছে। আর অবশেষে আমরা হাইজুকে দেখতে পাই। তো প্রতিবারই হাইজু যখন পড়াশোনা করতে যেত সে তার মায়ের জন্য ওই লাইট শপ থেকে একটা করে বাল্ব নিয়ে যেত, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ওর মায়ের জন্য যে বাল্বটা নিত ওই বাল্বটা কখনোই জ্বলতো না, নষ্ট হয়ে যেত। আর এই পয়েন্টটা তোমার মনে রাখতে হবে। এবং আমরা দেখতে পাই ডাস্টবিনে অনেক বাল্ব জমে উঠেছে। তো হাইজুর মাও এই মুহূর্তে অনেক হতাশ ছিল, আর তাই হাইজু তাকে জড়িয়ে ধরে। এবং অদ্ভুত ব্যাপার হলো ওর মায়ের শরীর থেকে আজকেও অনেক ফুলের গন্ধ অনুভব করে। আর এরপর দৃশ্যটা কেটে যায় এবং আসল দুনিয়ায় আমাদের নেওয়া হয়, যেখানে সেই ডক্টর যে মৃতদেহটির সাথে কথা বলছিল না, বোঝাচ্ছিল যে তুমি তো মারা গিয়েছো। তো ওই মৃতদেহটা আসলে কেউ না, ওটা ছিল হাইজুরি মা, যাকে ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে বিদায় দেওয়ার জন্য। তো এই কারণেই তার শরীর থেকে আজকে সুগন্ধ আসতে শুরু করেছে। তো এইখানে আমরা কি বুঝতে পারি যে হাইজুর মা মারা গিয়েও আত্মার দুনিয়াতে রয়েছে এবং হাইজু কোমাতে গিয়েও আত্মার দুনিয়াতে রয়েছে, তবে হাইজু জানেন না যে তার মা মারা গিয়েছে। তো এখানে আমাদের প্রশ্ন জায়গায় যে এই সমস্ত আত্মা এই পৃথিবীতে এলো কিভাবে, এই আত্মার পৃথিবীতে এলো কিভাবে, লাইট শোবের পৃথিবীতে এলো কিভাবে। তো এখানে রহস্যটা উন্মোচিত হয় এবং এই গল্পটার অতীত বলা হয়। তো এখানে এই গল্পের সকল ক্যারেক্টারকে এক জায়গায় দেখানো হয় এবং প্রতিদিন যে যার নিজস্ব রুটিন মেনে চলছিল। তো প্রথমে দেখানো হয় কিমকে, এবং সে তার হোনেওয়ালা স্ত্রীর সাথে বা বাগদত্তার স্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছিল। আর কিমের বাগদত্তার স্ত্রী ছিল আর কেউ নয় বরং লি, যে আর কি যে সিনেমার শুরুতে ওকে মেরে সুটকেসে ভরে দিয়েছে। আর এরপর আমরা হিওন এবং সিওনকে দেখতে পাই। হিওন মানে যেটা ওই যে অনেক লম্বা ভূত হয়ে গিয়েছিল, আর সিওন মানে যে ওই ফ্ল্যাটে থাকে এবং ওর পেছনে একটা আত্মা দেখা যায় মাঝে মাঝে। তো ওরা দুজন কিন্তু বান্ধবী এবং একসাথে থাকে। আর তারপর আমরা হাইজু এবং তার মাকে দেখতে পাই। তো হাইজুর মা হাইজুর খুব যত্ন করত এবং যথারীতি হাইজুর বাবা তাকে নিতে আসতো, কিন্তু সেই দিন হাইজুর বাবা একটা ব্যবসায়িক ভ্রমণে গিয়েছিল, আর তাই আজকে মা হাইজুকে নিতে এসেছে। আর এখান থেকে যাওয়ার সময় আমরা ইউজি নামের ওই ছেলেটাকে দেখতে পাই। তো ইউজি একটা বাসে বসে, আর সেই বাসের যে ড্রাইভার, যাকে আমরা একটু আগেই নার্সের সাথে লিফটে দেখেছিলাম কান্না করেছিল, তো সেই ড্রাইভার লক্ষ্য করে যে বাসের ব্রেক ঠিক মতো কাজ করছে না। তবে তারপরে সেটা ইগনোর করে তাড়াহুড়ো করে বাস ছাড়ে, কারণ সময় ঘনিয়ে আসছিল, তাড়াতাড়ি বাড়ি যাবে। এখন বাস ঠিক করতে গেলে তো তার ঝামেলা, বাড়িতে দেরি করে ফিরতে হবে। তো এই বাসের মধ্যে মূলত সকল চরিত্রকে আমরা দেখতে পাই। তো একটানা বৃষ্টি হচ্ছিল এবং হঠাৎ করেই বাস চলতে চলতে ভারসাম্য নষ্ট হয়ে যায়, টায়ার পাংচার হয়ে যায়, ব্রেক কাজ করে না এবং বাস সোজা করে কি সেতু ভেঙে পানিতে পড়ে যায়। আর এই বাসে তো আমাদের ওই যে কিমো ছিল, যাকে আর কি মেরে সুটকেসে পড়েছিল। তো ওর জন্য পরবর্তী বাস বা টার্মিনাল অপেক্ষা করছিল হচ্ছে তার হবু স্ত্রী লি। তো সে যখন এই দুর্ঘটনার খবর জানতে পারে সে সম্পূর্ণ ভেঙে পড়ে। তো জরুরি পরিস্থিতিতে সবাইকে হসপিটালে নেওয়া হয় এবং সবার অবস্থা খুবই খারাপ। এবং এখানে দেখা যায় তারা হসপিটালে পৌঁছাতেই হাইজুর মা মারা গিয়েছে এবং ওই হিউন মানে যেটা লম্বা ভূত হয়েছিল সে মারা গিয়েছে এবং বাকি সবাই কোমায় রয়েছে। আর তখন আমরা কিমের মা আর বাবাকে দেখতে পাই, তাদের মন খারাপ ছিল। তো তখন লি করে কি, মানে কিমের যে হবু স্ত্রী, সে করে কি তার শাশুড়িকে টেক্সট করে এবং কিমের সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু কিমের মা উল্টো রেগে গিয়ে তাকে বলে তোর জন্য কিম মারা গিয়েছে। আর এই কথা সে এজন্যই বলেছে কারণ সে চায়নি যে কিম লিকে বিয়ে করুক। এর কারণটা হলো লি কথা বলতে পারে না। তবে লি নামের ওই মেয়েটার জীবনে কিম ছাড়া আর কেউ ছিল না। তো কিমের যখন মৃত্যুর খবরও শুনেও খুব ভেঙে পড়ে এবং ও করে কি এরপর নিজের জীবন নিজেই নিয়ে নেয়। আর এখানে আমরা জানতে পারি যে আত্মার জীবনে মূলত 3 জন মারা গিয়েছে এবং বাকি সবাই কোমায় রয়েছে। আর ওইদিকে লির আত্মহত্যা এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে তার হাতের সকল নখ পড়ে গিয়েছিল। আর এই কারণে আত্মার জগতে সে যখন ওঠে তার নখগুলো উল্টো ছিল। আর এখান থেকে দৃশ্যের কাট হয়, যেখানে আমরা আবারও আত্মার জগতে দেখতে পাই। তো এইখানে বাস স্ট্যান্ডে লি তো কিমের জন্য ওয়েট করছে। তো কিম বাস থেকে নেমে আসে, তবে এটা কিন্তু আসল কিম না, এটা কিমের আত্মা। এবং কিম এতখানি মাথায় আঘাত পেয়েছে যে সে ভুলেই গিয়েছে যে লি নামে কেউ ছিল, তার বাগদত্তা ছিল। তো প্রতিদিনের মতো সেও করে কি লির দিকে তাকায় এবং সেখান থেকে চলে যায় এবং একটু দূরে গিয়েই কিম পড়ে যায়, কারণ বাস্তব জগতে কিমের উভয় পায়ে অ্যাক্সিডেন্টে ভেঙে গিয়েছিল। আর এই কারণে আত্মার জগতেও সে ঠিক মতো হাঁটতে পারে না। তো যাই হোক, আত্মার জগতে কিম এই যে বারবার বাস থেকে নামে একটু দূরে গিয়ে পড়ে যায় এবং লিওকে সামলায়, এইটা কিন্তু একটা টাইম লুপ ছিল। এবং এখানে যতগুলো আত্মা দেখছো তারা সবাই একটা টাইম লুপ রয়েছে। তো যাই হোক, বরাবরের মতো লিওর যত্ন নিত এবং ওকে বাড়িতে নিয়ে যেত এবং প্রতিদিনের মতো তার পা সেলাই করতো যাতে সে আত্মার জগতে চলতে পারে এবং বাস্তব জগতেও সুস্থ হয়ে ওঠে। তো এর মানে সিনেমার প্রথমে যে আমরা দেখেছিলাম সুটকেস থেকে রক্ত পড়ছে, ওটা আসলে কিমের রক্ত নয়, ওটা মূলত কিমের যে ওই যে পায়ের সমস্যা মাঝখান থেকে ভাঙা, লিওটা সেলাই করে দিয়েছিল এবং আমরা লিকে খুনি ভেবেছিলাম। আসলে কিমের জন্য লি ছিল সবচেয়ে সেরা গার্ডিয়ান, সবচেয়ে সহানুভূতিশীল, সবচেয়ে ভালোবাসা। কিন্তু লি তো মারা গিয়েছে, মানে এই মেয়েটা মারা গিয়েছে, কিন্তু কিম এখনো পৃথিবীতে জীবিত হওয়ার চান্স রয়েছে। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমাদের সিওনকে দেখানো হয়। সে তার অন্ধকার ঘরে ছিল এবং অনেকক্ষণ ধরে আলো না আসলে সে সম্পূর্ণ পাগল হয়ে যেতে শুরু করে এবং যখনই এরপর আলো আসে সে নিচে পড়ে যায় এবং দুর্ঘটনার সকল কথা মনে পড়ে এবং তার মনে পড়ে তাকে বাঁচাতে তার বান্ধবী হিউন তাকে পেছন থেকে টেনে ধরেছিল। আর এটা মনে করে সে কাঁদতে শুরু করে। আর তখন এখানে হিউন এসে তাকে সান্ত্বনা দেয়। আর ওইদিকে ওই পুলিশ যখন সিগারেট জ্বালানোর জন্য লাইটার জ্বালায়, তখন সে তার ছায়াতে দেখে যে তার মাথার অর্ধেকটা নেই এবং সে ভয় পেয়ে তাড়াতাড়ি লাইট শপের ভেতরে যায় এবং সমস্ত ঘটনা জংকে জিজ্ঞাসা করে যে
আমার এরকম অদ্ভুত লাগছে কেন। এবং সে জংয়ের কাছে আরেকটা প্রশ্ন করে, এই পৃথিবীতে কি কখনো ভোর হয় না, সবসময় রাতই থাকে? তো জং তাকে কিছুই বলে না এবং কোনো উত্তর দেওয়ার পরিবর্তে সে সরাসরি তার চশমাটা খুলে ফেলে এবং এই প্রথম আমরা জংয়ের রাক্ষসী চোখ দেখতে পাই এবং তার চোখের দিকে ওই পুলিশ তাকিয়ে বুঝতে পারে যে জং কোনো মানুষ নয় আর সে নিজেও আর কোনো মানুষ নেই এবং তার নিজেরও মনে পড়ে ওই দুর্ঘটনার কথা। কিন্তু এখন সে জংকে তার গল্প জিজ্ঞাসা করে যে এই পৃথিবীতে তুমি কিভাবে আসলে। তো জং তখন বলে, আজ থেকে প্রায় 50 বছর আগে আমি আর আমার মেয়ে বিল্ডিং এর মধ্যে ছিলাম, বাড়িতে ছিলাম এবং তারপর একটা ভূমিকম্প হয়ে আমরা দুজনেই চাপা পড়ে যাই এবং আমি আমার মেয়েকে খুঁজছিলাম এবং তাকে বের করে আনার জন্য খুব চেষ্টা করছিলাম। আর তাকে বের করার জন্য আমি প্রথম আলোর দোকানে এসেছিলাম বা এই লাইট শপে এসেছিলাম। আর তখন এই আলোর দোকানের মালিক ছিল একটা মহিলা, যিনি আমাকে দেখেই বলেছিলেন আমি তো মারা গিয়েছি, আত্মা হয়ে গিয়েছি, আত্মা হওয়া ছাড়া এখানে আসা পসিবল নয়। তবে সে আমাকে এটাও বলে যে তোমার মেয়ে আসল পৃথিবীতে উদ্ধার হয়ে গিয়েছে, সে এখন জীবিত, আর এই কারণে তার সাথে তোমার আর কখনোই দেখা হবে না। তারপরে এই দোকানে আমি থেকে যাই এবং ওই মহিলাটা যখন তার যে স্বপ্ন ছিল সেটা পূরণ হয়ে যায়, সেও এই জায়গা ছেড়ে চলে যায় এবং সেদিন থেকে আমি এই দোকানটা পরিচালনা করছি। কারণ আমি জানতাম মৃত্যুর পরে যে কোনো অসুবিধায় আত্মারাই আলোর দোকানে একবার না একবার আসবেই। আর আমি এই আশায় লাইট শপে কাজ করছি, হয়তো কোনো একদিন আমার মেয়ের সাথে আমার দেখা হয়ে যেতে পারে। তো এরপর ওই পুলিশ জংকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি কি মারা গিয়েছি? জং তখন উত্তর দেয়, না তুমি এখনো মারা যাওনি, তুমি কোমায় রয়েছো, তোমার আত্মা জাস্ট এখানে ঘুরে বেড়াচ্ছে এবং তুমি যদি আমার এখান থেকে তোমার লাইটটা খুঁজে বের করতে পারো তবেই তুমি পৃথিবীতে ফেরত যেতে পারবে। এটা অনেকটা পৃথিবীর ভেতরে প্রবেশদ্বারের মতো, যেটা মানব জগৎ এবং আত্মার জগৎকে সংযুক্ত করে। তো যাই হোক, ওই পুলিশ করে কি চারিদিকে তাকাতে শুরু করে আর এখানে অনেক আলোর লাইট ছিল। তো জং তখন জিজ্ঞাসা করে, বলো তো কোন লাইটটা তোমার? তো পুলিশ বলে, আমি তো বুঝতে পারছি না কোন লাইটটা আমার, আমি এটা কিভাবে পাবো? জং তখন বলে, তুমি তোমার আলো তো খুঁজে পেয়েছো। আর এরপরে সে অবাক হয়ে তার আলোর দিকে তাকায়, যেটা ছিল তার লাইটারটা, অর্থাৎ ওইটাই ওর আলো। তো এরপর আমরা সেখানে সে বাস ড্রাইভারকেও দেখতে পাই। তো ওই বাস ড্রাইভার এই পৃথিবীতে এসে এমন সমস্ত যে কোমার রোগী রয়েছে তাদেরকে আলোর দোকানে নিয়ে যায়, যাতে তারা আবার স্বাভাবিক হয়ে পৃথিবীতে ফিরতে পারে। সে চায় তার ভুলে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তার কারণে যে অনেক মানুষ কমায় এসেছে, অন্তত কিছু মানুষের সে উপকার করতে পারুক এই সোলের জগতে থেকে হলেও, মানে আত্মার জগতে থেকে হলেও। কারণ সে যদি তখন তাড়াতাড়ি বাড়ি যাবে না বলে ব্রেকটা যদি ঠিক করে নিত তাহলে এই অবস্থা হতো না। তো যাই হোক, এরপর সে ভিজে ভিজে যায় হচ্ছে ইউজির কাছে এবং তাকে আলোর দোকানে নিয়ে যেতে শুরু করে, যাতে ইউজি তার আলো খুঁজে পায়, স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারে। এবং সে ইউজিকে সব খুলে বলে যে এই পৃথিবীতে তুমি জাস্ট আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছ, তোমার বডি পৃথিবীতে রয়েছে। আর এরপর সে তার কৃতকর্মের জন্য ক্ষমা চায়, যে আমি সেই ড্রাইভার যার জন্য তোমাদের এই অবস্থা। তো এরপর ইউজি আলোর দোকানের ভেতরে আসে এবং আলোর দোকানে প্রবেশ করতে প্রথম দেখাতে ইউজি তার আলো খুঁজে পায়। আর সে তার আলো সম্পর্কে এজন্যই জানতে পেরেছিল কারণ তার আলো বাকি সবার চেয়ে তাকে দেখার পরে জ্বলছিল, অনেক বেশি দৃশ্যমান ছিল। তো ইউজি যখনই আলোটা স্পর্শ করে সেই আলোটা উজ্জ্বলভাবে জ্বলতে শুরু করে। আর তখন জং তার কাছে এসে বলে, আশা করছি আর কখনোই আমাদের এখানে দেখা হবে না। মানে জং তাকে পৃথিবীতে পাঠাচ্ছিল এবং তার পক্ষ থেকে চিরবিদায় জানাচ্ছিল। তো এরপর দৃশ্যপট বদলে যায় এবং আমরা আবারও লিকে দেখতে পাই এবং সে বারবার, এবং তার সাথে যে বারবার ওই টাইম লুপটা ঘটছিল, এবার করে কি সে দ্রুত করে কি বাসের মধ্যে ঢুকে যায় টাইম লুপ ঘটার আগেই এবং কিমকে আগেই সত্য সব বলে যে তুমি একটা আত্মা, তুমি কোমায় রয়েছো, তুমি আত্মার জগতে হুদায় আফেসে ঘুরে বেড়াচ্ছ, তোমাকে তোমার নিজের জগতে জেগেতে হবে। তো কিম কিছুই বুঝে উঠতে পারছিল না যে এই মেয়ে লি তাকে কি বলে, কিন্তু ওর শৈল দেখেও বুঝতে পারে যে না, তো আসলে মানুষ না। মানে অন্য সবকিছু অস্পষ্ট হলেও ওর কাছে এই বিষয়টা অস্পষ্ট ছিল। একে তো জানে না লিকে, দ্বিতীয়ত এটা আত্মার জগৎ ওর কাছে গোজাঘুরি লাগছিল। মানে কিমের এতই আঘাত লেগেছে যে সে তার ব্রেনের স্মৃতিশক্তি চলে গিয়েছে। আর এদিকে আমরা দেখতে পাই ড্রাইভার সিওনকে নিতে এসেছে আর সেখানে সিওনের বন্ধুও ছিল, মানে যেটা ওই যে লম্বা ভূত হয় যে ওকে বাঁচাতে চেয়েছিল, হিউজির নাই কি নাম। তো সে তাদের কাছে ক্ষমা চায় যে আমি তোমাদেরকে বাঁচাতে পারিনি। তো সিওনের বন্ধু ওকে ক্ষমা করে দেয় ড্রাইভারকে। আর ড্রাইভার তখন সিওনের বন্ধুর কাছে অনুরোধ করে, তুমি তোমার বান্ধবীকে লাইট শপে পাঠিয়ে দিও, তুমি তো মারা গিয়েছো, আত্মার জগতেই থাকবে সারা জীবন, কিন্তু ওর তো এখনো বেঁচে থাকার আশা রয়েছে, ও তো এখনো কোমায় রয়েছে, সম্পূর্ণরূপে মারা যায়নি। ওকে যদি তুমি আলোর দোকানে পাঠিয়ে দাও বা লাইট শোয়ে পাঠিয়ে দাও, হয়তো বাস্তব জগতেও আবার বেঁচে উঠবে। তো এই কথা শুনে ড্রাইভারকে সিওনের বান্ধবী, মানে যেটা ওই লম্বাভূত হয়েছিল, সে প্রতিশ্রুতি দেয় যে হ্যাঁ আমি ওকে অবশ্যই লাইট শপে পাঠাবো। মানে এখানে তিনজন ব্যক্তি মৃত, একজন হচ্ছে কিমের গার্লফ্রেন্ড লি, আরেকটা হচ্ছে ওই যে ওই মেয়েটা হিউন নাকি কি নাম ভুলে গেলাম আর কি, ওই যে জংয়ের দোকানে গিয়েছিল চকলেট দিয়েছিল তার মা, আর হচ্ছে এই যে এই লম্বা ভূতটা। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই লাইট শপে হাইজুর মা চলে এসেছে। আর হাইজুর মা কিন্তু সম্পূর্ণ মৃত এবং সে আলোর দোকানে এসেছিল হচ্ছে তার মেয়ে হাইজুর আলো নিতে, যাতে ও এখান থেকে বেরিয়ে, কোমা থেকে বেরিয়ে পৃথিবীতে যে করতে পারে। তো হাইজুর মা জংকে দেখেই কেঁদে ওঠে, মানে এমন ভাবে কেঁদে ওঠে লাগে যেন খুব পরিচিত। আর এখানে আসে একটা টুইস্ট, সিনেমার অন্যতম সেরা টুইস্ট। অ্যাকচুয়ালি এখানে যে জং রয়েছে তার মেয়েই হচ্ছে এই হাইজুর
হাইজুর মা, মানে আজ থেকে 50 বছর আগে যে ভবনদোষে আহত হয়েছিল তার মেয়ে, অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি এবং ও তো মারা গিয়েছিল এবং জং তো মারা গিয়েছিল এবং এখানে ওয়েট করছে তার মেয়ে হয়তো একদিন আসবে। তো তার মেয়ে ইশারা করে বলে যে আমি তোমার মেয়ে। তো এখানে তোমার মনে প্রশ্ন আসতে পারে জং এত ইয়ং, মেয়ে তো বুড়া কেন? তো জং মারা গিয়েছে ইয়ং বয়সে, মেয়ে তো বুড়ো হয়ে মরেছে 50 বছর বয়সে বা 57 বছর বয়সে। তো যাই হোক, জং তো তার মেয়েকে পেয়ে অনেক খুশি হয়ে ওঠে যে তার এত বছরের অপেক্ষা সার্থক হয়েছে। আর তারপর সে তার মেয়ের আত্মাকে জড়িয়ে ধরে। আর দৃশ্যটা শেষ হওয়ার সাথে সাথে আবারও বাস ড্রাইভারকে দেখানো হয় যে এখন হাইজুর সাথে দেখা করতে এসেছে। আর সে হাইজুকে সব খুলে বলে কিভাবে দুর্ঘটনা ঘটেছিল, কিভাবে সে কোমায় রয়েছে এবং এই মুহূর্তে সে কিভাবে বাঁচবে। আর এর জন্য তাকে লাইটের দোকানে যেতে হবে যাতে সে পৃথিবীতে ফেরত যেতে পারে। তো এই সব জানতে পেরে হাইজু তো হতবাক হয়ে যায় এবং সে এতদিনে বুঝতে পারে তার সাথে কেন এই অদ্ভুত কাণ্ডগুলো হচ্ছিল, কেন সবসময় রাতেই ক্লাস হয়, কেন তার বন্ধুরা তাকে উপেক্ষা করছিল, কেন স্কুলে কেউ তাকে দেখতে পায় না, কেউ তাকে শুনতে পায় না। তো এটা ভেবে সে অনেক ভয় পেয়ে যায়। আর এইদিকে তার মা তার জন্য আলো এনেছিল এবং সে বুঝতে পারে, আর এইবার সে বুঝতে পারে যে তার মা বাস্তব জীবনে মারা গিয়েছে এবং এটা জানতে পেরে সে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ে এবং আলোনিত অস্বীকৃতি জানায়। মানে বুঝতেই পারছো, ও আত্মার জগতে আছে বলে তাও তো মাকে দেখতে পাচ্ছে, কিন্তু জীবিত হয়ে উঠলে তো আর মার সাথে কখনোই দেখা হবে না। মানে এটা সাবকনসিয়াস মাইন্ড বলতে পারো, তুমি স্বপ্নের মধ্যে একটা বলতে পারো। তবে হাইজুর মা ওকে জড়িয়ে ধরে আদর করে এবং ভালোবাসা দিয়ে ওকে জোর করে আলো দিয়ে দেয়। আবার ওদিকে আমরা দেখতে পাই সিওনও আসতে চায় না লাইট হাউসে, যে ওর বান্ধবী রেখেও যাবে না। মানে ওই লম্বা যে ভূতনি হয়েছিল ওকে ছেড়েও যাবে না, কিন্তু ওই লম্বা ভূতনি ওকে অনেক বুঝিয়ে পাঠিয়ে দেয় আলোর দোকানে এবং আলোর দোকানে গিয়েও দেখতে পায় যে ওর আলো সবচেয়ে দুর্বল। তার মানে ও যদি আবার কোমা থেকে ওঠেও বা বেঁচেও যায়, ও সারা জীবন অসুস্থ থাকবে এবং কোনোদিনও স্বাভাবিক মানুষ হতে পারবে না। আর এই কারণে ওর সিদ্ধান্ত নেওয়া এই দুনিয়াতেই থাকবে, ওর বান্ধবীর সাথে, আত্মার দুনিয়াতেই। তো এর জন্য করে কি আবার এই জগতে ফেরত আসে, মানে নিজের জগতে সে ফেরত যাবে না। তো যাই হোক, সে গিয়ে তার বন্ধুকে বলতে শুরু করে আজকের পর থেকে আমাকে আর কখনো যেতে বলবে না, আমি এখানেই থেকে যাব। তার মানে ওই জগতে ও মারা যাবে আর কি, বাস্তব জগতে। আর এখানে আমাদের দেখানো হয় যে লিও কিমকে জোর করে আলোর দোকানে নিয়ে আসে। তবে কিম তখনও লিকে ভালো মতো চিনতে পারছিল না, কিন্তু লির পরামর্শ মেনে সে যখন আলোর দোকানের ভেতরে যায়, সেও তার আলো খুঁজে পায় এবং সে তার নিজের আলো স্পর্শ করার সাথে সাথেই সেটার অনেক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ে এবং অবশেষে কিম তার বাস্তব জগতে জ্ঞান ফিরে পায়। কিন্তু এদিকে আমরা দেখতে পাই লি কিমের জন্য পেছন থেকে কান্নায় ভেঙে পড়ে, কারণ সে জানে আজকের পর থেকে তার আর কখনোই কিমের সাথে দেখা হবে না, যাকে সে পুরো জীবন ভালোবেসে এসেছে। মানে ও তো মারা গিয়েছে, তো আত্মার জগতে আটকা থাকবে। তো দৃশ্যটা কাট হয় আর এরপর আমরা আসল গল্পে আসি, যেখানে এই পৃথিবীর দৃশ্য দেখানো হয়, বাস্তব দুনিয়া। আর এখানে শুধুমাত্র ইউজি কেবল সুস্থ হয়ে ওঠেনি, আগের মতোই স্বাভাবিক হয়ে গিয়েছে। আর এর সাথে নার্স তার সাথে দেখা করতে আসে, যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। কিন্তু হাইজুর একটা ব্যাপার স্পেশাল, সে তার কোমায় থাকাকালীন যে ওই জগতে গিয়েছিল, সোলের জগতে, সেগুলো তার মনে রয়েছে। আর এই কারণে সে দুঃখিত যে সে তার মার সাথে আর কখনোই দেখা করতে পারবে না এবং সেই পৃথিবীতে তার মাকে অনেক মিস করে। আর এরপর আমরা দেখতে পাই সেই বাস চালক তার ওই অনুশোচনার জন্য ওই সোলের জগতে বা আত্মার জগতে ভালো কাজ করা শুরু করে দিয়েছে এবং সে দায়িত্ব নিয়ে যে সকলের মানুষের আত্মা কোমায় রয়েছে তাদেরকে ধরে ধরে লাইট শপে নিয়ে আসতো, যাতে তারা তাদের লাইট খুঁজে পায় এবং দ্রুত আবার কোমা থেকে ফেরত আসে। আর বর্তমানে সেই লাইট শপটা চালাচ্ছে হচ্ছে জং এবং তার মেয়ে বা হাইজুর মা, অর্থাৎ বাবা মেয়ে এখন একই পৃথিবীতে একে অপরের সাথে রয়েছে। মানে এইদিকে মা মেয়ের কাছ থেকে আলাদা হলো, ওই মা আবার বাবার কাছে চলে গিয়েছে, মানে যেটা আমরাও মুখে মুখে বলে থাকি আর কি। তো যাই হোক, অবশেষে আসল পৃথিবীতে আমরা দেখতে পাই কিম কোমা থেকে বেরিয়ে এসেছে। তবে কিমের আজও মনে নেই ওই লির সম্পর্কে, মানে তার ব্রেন পুরো আউট হয়ে গিয়েছে। তবে তার আশেপাশে মানুষদের কাছ থেকে সে যখন লির ব্যাপারে শুনে, সে এতটুকু বুঝতে পারে যে লি নামের একটা তার বান্ধবী ছিল। তবে কিমের এইটাও মনে আছে আত্মার জগতের কথা, যে ওই লি তাকে সাহায্য করেছিল আত্মার জগৎ থেকে ফেরত আসতে। আবার পুলিশও তার জীবন ফিরে পেয়েছে। তবে তার জীবন ফিরে পাওয়ার পরেও, মানে কোমা থেকে ফেরার পরেও, তার একটা স্পেশাল সুপার পাওয়ার চলে এসেছে, সেটা হলো সে আত্মাদের দেখতে পাচ্ছিল। আর এই কারণে সে খুব বিরক্ত বোধ হতে শুরু করে। আর তারপর ওই পুলিশের সাথে একটা অদ্ভুত লোকের দেখা হয়, আর ওই অদ্ভুত লোকটা পুলিশকে বলে তোমাকে দেখে আমি বুঝতে পেরেছি তুমিও অন্য জগতের আত্মাদের দেখতে পাও এবং তাদেরকে দেখে তুমি বিচলিত হয়ে পড়ো। দেখো, প্রথম আমারও এরকম অবস্থা ছিল, আমি যখন দেখতাম আমি ভয় পেতাম, বিরক্ত হতাম, কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেছে, তোমারও স্বাভাবিক হবে, এত প্যারা নিও না। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই। আর বিদায়ের আগে আবারও কিন্তু মনে করিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু বেশ কিছু সামার কালেকশন এসেছে, তোমার উচিত একবার হলো আমাদের প্রোডাক্টগুলো ট্রাই করা। তো দেখতে পাচ্ছ পেছনে, এটা হচ্ছে সোলো লেভেলিং এর। তো যারা সোলো লেভেলিং এর ফ্যান তারা কিন্তু এই টি শার্টটা কালেক্ট করতে পারো। আর এই টি শার্টটার প্রাইস রেখেছি আমরা মাত্র 600 টাকা। আর এরপর দেখতে পাচ্ছ অ্যাসিড ওয়াশের সাদার মধ্যে অ্যাসিড ওয়াশ, খুব রেয়ার একটা কালেকশন। আর বাজারে এই খুবই লেটেস্ট প্রোডাক্টের দামও কিন্তু আমরা ওই 600 টাকায় রেখেছি। তবে আগে একটা ডিসকাউন্ট ছিল, যেটা বর্তমানে ডিসকন্টিনিউ করা হয়েছে। তবে তারপরেও এটা অনেক সুলভ মূল্যে পাচ্ছ, অন্যান্য যারা তারা এর চেয়ে অনেক বেশি দামে বিক্রি করছে। তো এটারও বেশ কয়েকটা কালেকশন রয়েছে, আমরা তোমাদেরকে দেখাচ্ছি।
তো এই ভিডিওর মধ্যে যে প্রোডাক্টটা তোমার ভালো লাগে জাস্ট ওটার উপর স্ক্রিনশট নিয়ে যে নাম্বারটা দেখতে পাচ্ছ যে ফর অর্ডার অনেক মানে আমাদের সেলস ম্যানেজার তার সঙ্গে যোগাযোগ করবে আর তারপরে তুমি অর্ডারটা পেয়ে যাবে। তবে ঈদের জন্য যেহেতু রানিং ঈদ চলছে হয়তো তোমার ডেলিভারিটা পেতে দেরি হতে পারে, কারণ সকল ডেলিভারি সার্ভিস বন্ধ হয়ে যাবে, ঈদের ছুটি পেয়ে যাবে। তবে এই লুফিডির অসাধারণ ড্রপ শোল্ডার টি শার্টটি তোমরা পাচ্ছ মাত্র 550 টাকা, এটা ডিসকাউন্ট এখনও রয়েছে। আর এছাড়াও পেছনে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছ নারুতোর ঘোষ্টব উচিয়া, এটাও 600 টাকা পড়বে। আর আরেকটা সাদা কালারের যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লুফিডি মানকির, এটাও সেম 600 টাকা পড়বে। তবে এই দুটো প্রোডাক্টই হাতে নিয়ে তোমার অবশ্যই মানে ফেব্রিক্সের প্রশংসা করতেই হবে এবং মানে এই প্রোডাক্টের কোয়ালিটির প্রশংসা তোমাকে অবশ্যই করতে হবে। এছাড়াও এই পেছনে যে ড্রপ শোল্ডারটা দেখতে পাচ্ছ অ্যাসিড ওয়াশের, এটা কিন্তু ইন্ডিয়াতে বর্তমানে খুবই ট্রেন্ডিং এ রয়েছে, এটাও কিন্তু দেখতে খুবই ডিসেন্ট এবং স্টাইলিশ। আর যারা ড্রাগন বল লাভার রয়েছে তাদের জন্য তো একটা সেই লেভেলের কালেকশন এসেছে। তবে তোমাদের জন্য এটার মধ্যে একটা ডিসকাউন্ট রেখেছে আমার পার্সোনাল পক্ষ থেকে, সেটা হচ্ছে আমরা এটার মধ্যে 50 টাকা দাম কম নিচ্ছি, মাত্র 550 টাকায় তুমি এটা পেয়ে যাচ্ছ। আর এছাড়াও শর্টকাটে দেখায় যেমন এই যে তোমার রয়েছে পোর্শে, এটার আরেকটা জিটিআর ভার্সন রয়েছে, এছাড়াও রয়েছে এমিরেটস ফ্লাই বেটার, এই ধরনের ভার্সন, এটাও জোস লেভেলের দেখতে। আর এছাড়াও আমার বিশ্বাস আমরা যে কয়েকটা কালেকশন দেখালাম এবং রানিং ব্যাকগ্রাউন্ডে যেগুলো দেখতে পাচ্ছ তার মধ্যে থেকে কোনোটা না কোনোটা তোমার অবশ্যই মনে ধরেছে। তো যেটাই পছন্দ হোক না কেন তুমি নির্দ্বিধায় অর্ডার করতে পারো, কারণ আমাদের সাথে তোমাদের একটা পুরনো সম্পর্ক রয়েছে। আর এখানে একটা বিষয় নিশ্চিত থাকো, কোয়ালিটি নিয়ে তোমাকে কোনো হেজিটেশনে পড়তে হবে না। তবে তুমি একটা জিনিস যেটা কেয়ারফুল থাকবে, তুমি তোমার এক্স্যাক্ট সাইজ দিয়ে কিন্তু অর্ডার করো, কারণ এই ভুলটা অনেকেই করে যে সাইজটা আবোল দেয়। তো এটা অবশ্যই খেয়াল রাখবে, সাইজ ম্যাটার্স। এবং যখন ডেলিভারি ম্যান যাবে তাকে দাঁড়া করিয়ে তারপর ড্রেস পরে তুমি চেক দিয়ে যদি ঠিক থাকে তাহলে ওইটা রিসিভ করবে, না হলে ওই ডেলিভারি ম্যানের কাছে তুমি ওটা ফেরত দিয়ে দেবে, ঠিক আছে। আর এছাড়াও বেশ কয়েকটা ডিসেন্ট লুকিং পলো টি শার্টের কালেকশন রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে আমি যখন কথা বলছি সেই টি শার্টগুলো দেখানো হচ্ছে, তুমি যা স্ক্রিনশট নেবে এবং স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবে। সবগুলোর দাম অ্যাভারেজে পড়বে 650 টাকা, কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করার ব্যাপার নেই। তো যাই হোক, এরপর আমাদের যে প্যান্টের কালেকশন রয়েছে সেগুলো আমি দেখাচ্ছি। পেছনে যে লো কাট ব্যাগি প্যান্টটা দেখতে পাচ্ছ এটার দাম পড়বে হচ্ছে মাত্র 650 টাকা, বাট সিজনে এটা বিক্রি হয়েছে 750 থেকে 850 টাকা, কিন্তু স্টক খালি করার জন্য ঈদ উপলক্ষে এটাকে আমরা ছাড়ছি মাত্র 650 টাকা। আর এই প্যান্টটা পরলে কিন্তু খুবই একটা ডিসেন্ট লুক দেয়। এছাড়াও পেছনে আমি আরো বেশ কয়েকটা লো কাট ব্যাগি দেখাচ্ছি যেগুলোর অ্যাভারেজ প্রাইস পড়বে 650 টাকা করে এবং তুমি তোমার ডেইলি ইউজের জন্য এর যে কোনোটা অর্ডার করতে পারো। এই প্যান্টগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো দেখতে যেমন ডিসেন্ট লাগছে, তুমি যখন হাতে নেবে কাপড়টা তখন তুমি বুঝতে পারবে যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ইউজ করা হয়েছে। এবং এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, সেটা হচ্ছে প্যান্টগুলো পরে খুবই কমফোর্টেবল। তো একবার হলো তোমাদের এই প্যান্টগুলো ট্রাই করার জন্য আমি সুপারিশ করতে পারি বা রেকমেন্ড করতে পারি।